হাসপাতালে শয্যা যদি 500 বেডের হয় আর সেখানে 3000 রোগী থাকলে ওই বাজেটে সেটা টেক কেয়ার করা সম্ভব কিনা, সেখানে কিন্তু বিরাট বড় একটা প্রশ্ন আছে। আমাদের আইসিইউ ডেথের পরিমাণ পৃথিবীর অন্য দেশের তুলনায় বেশি হলো, তাহলে তো ওই আইসিইউতে কোনো কাজের কাজ কিছু করবে না। মানুষের প্রত্যেকের ধারণা যে এই ব্যাপারটার সাথে চিকিৎসকরা একমাত্র জড়িত আছে। আর বিভিন্ন কারণেই হয় আর কি, আমাদের সমাজ ব্যবস্থা বলি বা আমাদের রাজনীতি, আমাদের সংবাদপত্র, মিডিয়া, সবারই কিন্তু চিকিৎসক লক্ষ্যবস্তু করে কিন্তু যে কোনো একটা মিডিয়াতে একটা নিউজকে গ্রহণ করবার একটা প্রবণতা আছে। যেমন ধরে নিই যে এটা বোধহয় খুব একটা সহজ লক্ষ্যবস্তু, এটা হয় এরকম, খুব স্বাভাবিক। আর আবার এটাও আমরা বলি যে মানুষ খুব স্পর্শকাতর অবস্থায় যায়, সে সময় মানুষ খুব আবেগী হয়। একটা মৃত্যুর ঘটনা যে কোনো একটা মানুষকে আবেগ আশ্রয় করে তোলে, সেই জায়গায় তারা কিছু অন্যরকম আচরণ করে ফেললে সেটা অবাক হওয়ার কিছু থাকে না, যে কারণে হাসপাতালে হয়তো অপ্রীতিকর ঘটনা মাঝে মাঝে ঘটে। তবে আমার মনে হয় সব কিছু মিলে এটা আমাদের চিকিৎসকদের যে জায়গাটাতে একটা সমস্যা আছে সেটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট, যেটা বলে আর কি, সেটাতে তাদের একটা দক্ষতা অর্জন করা দরকার আছে। আবার একই সাথে প্রক্রিয়মেন্ট, যেটা আর কি ক্রয়, যেটা ক্রয়ের ক্ষেত্রে তো আমরা অনেক দুর্নীতির কথাও শুনেছি অনেকদিন, যে হাসপাতাল বা সিএমএসডি যেটা ক্রয় করে, যেটা অপ্রয়োজনীয় জিনিস না হয়, যেটা হয়তো মানুষের প্রয়োজনে লাগে না, রোগীর বা চিকিৎসার জন্য লাগে না। আবার এটাও দেখেছি আমরা যে প্রপার স্পেসিফিকেশনটা তৈরি না করার জন্য একটা মানে নিম্নমানের যন্ত্রপাতি আসে চিকিৎসার ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু একটা ভিন্ন ধারে দেখতে হবে। এটা ইট পাথরের মতন ক্রয়ের দিকে যাওয়া যাবে না, কারণ তোমাকে যদি আমি বলি যে তুমি স্টেথোস্কোপ কোনটা নেবে, তুমি লিপপেনের কথা বলবে। বিগত সরকারের সময়, অন্তর্বর্তী নয়, তার আগে সরকারের সময় আফজাল, মিঠু সহ চিকিৎসা ক্ষেত্রে যে ভয়াবহ দুর্নীতি, এটা অনেকবার বলার পরেও কোনো সমাধান হয়নি। এবং সেটার ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে কি, যে আমরা পুরো প্রবলেমটার গভীরে যাওয়ার চেষ্টা করিনি কখনো, যে কেন এটা হয়। কারণ হচ্ছে যে একটা যন্ত্র সরবরাহই করা হলো না, সেটা কেন একটা প্রতিষ্ঠান বলবে যে এটা আমি অপ্রয়োজনীয় যন্ত্রপাতি, অধিক মূল্যে যন্ত্রপাতি। আরেকটা যেটা হচ্ছে যে এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেখানে মিঠু আফজালের মতন তৃতীয় পক্ষ কেন বেরোবে? আমি যদি কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে যদি যন্ত্রটি আমি কিনি, তাহলে এই জায়গায় মধ্যস্বত্বভোগীর জায়গায় আমি কেন দেবো? তো বাংলাদেশ, পৃথিবীর সব জায়গাতেই এই সমস্ত প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি থাকে, স্থানীয় অফিস থাকে, বড় বড় যে সমস্ত, তারাই কাজটা করে। কিন্তু মাঝখান থেকে হয় কি, যে দাম তারা নিচ্ছে তার উপরের থেকে তারা একটা তার থেকে 2 গুণ 3 গুণ দাম বেশি দিয়ে সেটাকে কিন্তু তারা এটা টেন্ডারে কিন্তু সেটাকে গ্রহণ করাচ্ছে। তো আমার মনে হয় যে, আপনাকে মনে হয় যে এই সরকার সেটাকে কার্যকরভাবে প্রতিরোধ করবে? নিশ্চয়ই পারা উচিত, কারণ এই জায়গাতে তাদের সমস্যাটা চিহ্নিত করার সুযোগ তাদের জন্য আছে এবং তারা সেটা করছে। না পারলে কি আপনাদের মতো অন্য চিকিৎসক যারা এই সরকারের মধ্যে বা দলের মধ্যে আছেন, আপনারা উচ্চকিত হবেন, কথা বলবেন? নিশ্চয়ই, কেন নয়? কারণ এই জায়গাতে সত্যকে সত্য বলবার মধ্যে কোনো তো সমস্যা নেই। কারণ আমি তো অন্তত মনে করি যে সরকার যেদিকে যেভাবে চিন্তা করুক না, কারণ আমাদের প্রত্যেকটা যে সার্ভিস অ্যাসোসিয়েশন আমরা যারা আছি, পেশাগত সংগঠন, তাদের পক্ষ থেকে কিন্তু একটা কর্মপরিকল্পনা তৈরি করে দেওয়া দরকার। অর্থাৎ যেমন ধরো রেডিওলজি ডিপার্টমেন্ট বলতে পারে যে আমি কিন্তু এই কয়টা ব্র্যান্ডের বাইরে রেডিওলজি মেশিন আমি নেব না, আমি বাজারে এটার দাম এটা জানি, আমি কিন্তু এটার প্রস্তাবিত মূল্য কিন্তু এটা বলছে, এই মডেলটা সবচাইতে ভালো। সেরকম অ্যানজিওগ্রাম করবার জন্য, ক্যাথ ল্যাব বসাবার জন্য তারাও বলে দেবেন, একজন কার্ডিওলজি সোসাইটি অফ সার্জনস বলবেন যে ল্যাপারোস্কোপির জন্য এই যন্ত্রপাতিগুলো এইভাবে নেওয়া উচিত, এটার দাম এরকম, আপনারা এইভাবে প্রক্রিয়া করুন, এটাকে আমরা সত্যিকার অর্থে সবার কাছে সেবার জন্য পৌঁছে দিতে পারবো। সেই চাহিদাপত্র অনুযায়ী তো সরকার আসলে অতীতে আমরা দেখেছি যে যন্ত্র সংগ্রহ করে না, করা হয় তাদের মনের ইচ্ছা মতো করা হয়েছে। আরেকটা যে জায়গা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে হাসপাতালে শয্যা যদি 500 বেডের হয় আর সেখানে 3000 রোগী থাকলে ওই বাজেটে সেটা টেক কেয়ার করা সম্ভব কিনা, সেখানে কিন্তু বিরাট বড় একটা প্রশ্ন আছে। তারপরে এমএসআর বলে একটা জিনিস আছে, যেটা আমরা বলি যে মেডিকেল সার্জিক্যাল যে রিকোয়ারমেন্ট যেগুলো আর কি। তো আপনি কি মনে করেন যে এখন যে তীব্র দাবি আইসিইউ বেড বাড়িয়ে দেন, এনআইসিইউ বেড বাড়িয়ে দেন, নিওনেটাল আইসিইউ বা শিশুদের আইসিইউ এটা বাড়িয়ে দেওয়া, আপনি কি মনে করেন এটা খুব যৌক্তিক দাবি? আমি মনে করি যে এটা একমাত্র সমাধান না, কারণ আইসিইউ তো চালাতে হবে। আইসিইউ চালাবার জন্য সে দক্ষ জনবল তৈরি করতে হবে। একটা আইসিইউ নার্স আর সাধারণ নার্স তো এক নয়, আইসিইউ প্যারামেডিক্স আর সাধারণ প্যারামেডিক্স এক নয়। আইসিইউর যে কনসালটেন্ট, আমরা ধরে নিই যে অ্যানেস্থেসিওলজিস্ট আইসিইউ চালাবে, এটা তো অ্যানেস্থেসিওলজিস্টের কাজ না। এটার জন্য ক্রিটিক্যাল কেয়ার বলে একটা স্পেশাল ডিপার্টমেন্ট আছে, একটা সাবজেক্ট আছে, সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করা দরকার প্যারালালি। তা না হলে হবে কি যে আমার সুযোগটা বেড়ে গেল কিন্তু সুবিধাটা মানুষের কাছে পৌঁছলো না, আমার দুর্ঘটনার হার বেড়ে গেল, আমাদের আইসিইউ ডেথের পরিমাণ পৃথিবীর অন্য দেশের তুলনায় বেশি হলো, তাহলে তো ওই আইসিইউতে কোনো কাজের কাজ কিছু করবে না। তো অনেক বড় আলোচনাটা অনেক বড়। এই ক্যানভাসটা আমার মনে হয় যে তুমি যেটা বলছো সেটা খুবই যৌক্তিক হবে যদি আমরা শুধুমাত্র এই ইস্যুতে কথা বলি। পাহাড় ঠেলে সরানোর মতো একটা মানে সমস্যা আমাদের সামনে।